বিশেষ কমিটি সংবিধান সংস্কার না সংশোধন, যেই ইস্যুটা আসলে সংসদে সেটেল হয়নি শুরু থেকে, একদম প্রথম দিন থেকেই এটা নিয়ে বিরোধী দল যেমন দুইবারেরই তো হবে ওয়াকআউটের যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটেছে। বিরোধী দল রাজপথে আন্দোলন নেমেছে। আজকে বিরোধী দলের নেতা তিনি এটাও বলেছেন যে এই ইস্যুতে তারা যৌক্তিক কথা বলে যাবেন, তারা আন্দোলন করবেন কিন্তু কোনো বিদ্রোহ করবেন না। এবং যে কমিটিটা গঠন করার কথা উপস্থাপন করা হলো গতকাল, আইনমন্ত্রী তিনি 12 সদস্যের প্রস্তাব করলেন, যার মধ্যে বিএনপির 7 জন এবং অন্যান্য দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জনের নামের তালিকা চাওয়া হলো। বিরোধী দল এখনো পর্যন্ত এই বিষয়টাতে তাদের একটি অবস্থান তারা জানিয়ে রেখেছেন। সো এই যখন অবস্থা, তখন আসলে কি এই কমিটিটা গঠন হতে যাচ্ছে কিনা, অথবা এই কমিটিটার ভবিষ্যৎ কি? বিরোধী দল এখনো কিন্তু সংস্কারের প্রশ্নেই আছে। একটা বিষয় খেয়াল করেন আর কি, মাত্র 2 মাসের কয়েকদিনের সরকার আর কি। আমাদের মনে হয় যে আমাদের যে পার্লামেন্টে ডেমোক্রেসি, সেখানে সরকারি দল ভুল করলে সেগুলোর ভুল ধরতে হবে, এবং দেশের স্বার্থ বিরোধী, জনগণের বিরোধী কোনো কাজ করলে সেগুলোর ভুল ধরিয়ে দেবে। আর ভালো কাজ করলে সেটার প্রশংসা করতে হবে, সেটার তো সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে। আপনারা বলেন যে এই যে 2 মাস 2.5 মাসে যে ভালো কাজগুলো বিএনপি করেছে, এই কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, অন্য অন্য আরও রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন, এটা ব্যাপারে কি ওনাদের পক্ষ থেকে খুব বেশি একটা সাপোর্ট করা হয়েছে? সেগুলো নিয়ে কোনো খুব বেশি আলোচনা নাই। কিন্তু 2 মাসের গভর্নমেন্টের, 2 মাস থেকে কয়েক দিনের গভর্নমেন্ট আর কি, এখানে দেখেন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা পূরণ করতে চলেছি। মানে আমরা স্টার্ট করেছি। যে কাজগুলো কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক কথা যে ইলেকশনের সামনে দলগুলো এক কথা বলে, ক্ষমতায় গেলে আরেক কথা বলে, সেখান থেকে সরে এসে একেবারে প্রথম মাসেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার এই ফ্যামিলি কার্ড, অন্য অন্য যে কৃষক কার্ড এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এতে 12 লক্ষ কৃষক উপকৃত হয়েছে, কিন্তু তারা বেনিফিশিয়ারি হয়েছে। এবং সেখানে এই যে বিগত গভর্নমেন্ট, এমনকি ইন্টারিম গভর্নমেন্টও দেশের যে ভঙ্গির অর্থনীতি রেখে গেছে, এই মাত্র একটি কর্মসূচি বাস্তবায়ন করতে 1550 কোটি টাকা লেগেছে, সরকারের টাকা এখানে ব্যয় হয়েছে এই করতে গেলে। তাহলে আপনি 12 লক্ষ কৃষককে তাদেরকে সুদসহ 10,000 টাকা মতো মাফ করে দিলেন। বিরোধী দলের নেতারা কি একবারও সংসদে তাদেরকে অভিযোগ জানিয়েছেন? কৃষক কার্ড নিয়ে জানিয়েছেন, ফ্যামিলি কার্ড নিয়ে বলেছেন, অথচ নির্বাচনের আগে যে এই রাখ তোর ফ্যামিলি কার্ড এর যে কথাবার্তা, সেই লাইনে কোনো আছে। তা আমাদের শুধুমাত্র জানানো এক জিনিস, আবার বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টাকে কনসার্নে নেয়া এবং এর খুঁটিনাটি বিশ্লেষণ করার বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখেছি। আসমাত আব্দুল্লাহ এই প্রশ্নগুলো বেশ কয়েকবারই করেছেন, মূল্যস্ফীতি হবে কিনা, তারপর হচ্ছে এটার অর্থের যোগান কোত্থেকে আসবে, অন্যান্য যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে প্রকল্পগুলো আছে সেগুলোর তাহলে কি হবে। বিরোধী দলের জায়গা থেকে যেগুলো করার খুঁটিনাটি বিশ্লেষণ, সেটা শুধু বিরোধী দল শুধু ভুলই ধরবে এটা হবে না। তাই তো এটা হলো না, এটা অতীতের রাজনীতিতে ফিরে গেলাম। আমরা যত ভালো কাজই করি এটার প্রশংসা পাবো না কিংবা সহযোগিতা থাকবে না, শুধু ভুল হবেই। বাংলাদেশের মতো একটা এই দেশে একটা অনুন্নত দেশ, বিশেষ করে গত 17 বছরে দেশটাকে একটা পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। সেখান থেকে একটা বিশেষ মুহূর্তে এই দল ক্ষমতা এসেছে। দেশটা কিভাবে চলবে, কোথায় অর্থ সংস্থান, কিছুই নাই কিন্তু। এবং আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, যে আমি বিশেষ করে গত সরকার, যে 15 মাসের সরকার, ইউনূস সরকারকে চিন্তা করেছিলাম, অন্য কোনো ক্ষেত্রে তাদের সফলতা না থাকলে ডক্টর ইউনূসের কমপক্ষে অর্থনীতির ব্যাপারে তার একটা সফলতা থাকবে। সে যদি অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে তিনি নোবেল পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু সেখানে কিন্তু কোনো সফলতা নেই। সেখানে অর্থনীতির ডিক্লাইন ছিল। সেইখান থেকে এই ক্ষমতা এসে আমরা কিন্তু করেছি হচ্ছে, সেখান থেকে এই হাল ধরে মাত্র 2 মাসে এমন কোনো উল্লেখযোগ্য খারাপ কাজ করেনি। আর একটি কথা, যে বিগত সরকারের সময় যেগুলো ছিল, আমরা সবচেয়ে বেশি বড় আন্দোলন করেছি কি কারণে? আমরা কোনো সময় আর ভালো একটা নির্বাচন, দেশের জনগণের ভোটের নির্বাচন হওয়ার কোনো ব্যবস্থা ছিল না বিগত গভর্নমেন্টের সময়। আমাদের মূল দাবি ছিল, যে জন্য আমরা 17 বছরে আমাদের দলসহ বিরোধী দলের 1200 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। তো সেইগুলো করেছি একমাত্র কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের কারণে। তো এখন যে ব্যবস্থা দাঁড়িয়েছে, যে আমরা আগামী নির্বাচনটি সংবিধান অনুসারেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেখানে কোনো ভোট রিগিং করার সুযোগ নেই, কোনো দলীয় করার সুযোগ নেই। তা আমরা 5 বছর খারাপ কাজ করলে
জনগণ আমাদের ভোট দেবে না, জি, আমি আপনার আপনাদের ভোট উত্তরটা দেবে। পেয়েছি। কিন্তু একটু আমি আপনাকে আটকাই, সেটা হচ্ছে আপনি আসলে আমার প্রথম প্রশ্নের উত্তরটাই দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় যে প্রশ্নটা আমি আবারও আপনাকে আবার সংক্ষেপে please। একটু করি, সেটি হচ্ছে সংবিধান সংস্কার না সংশোধন। আপনারা সংশোধনের জন্য 12 সদস্যের বিএনপি থেকে 7 জন এবং অন্যান্য দল থেকে 5 জন আপনারা প্রস্তাব করেছেন। বিরোধী দল এখনো পর্যন্ত তাদের যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা অনড়, এই বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত জানায়নি। দিন শেষে বিরোধী দল যদি রাজপথেই থেকে যায় এই ইস্যুতে, সংবিধান সংস্কার ইস্যুতে, সংবিধান সংশোধন কমিটিতে যদি না আসে, সেক্ষেত্রে সংবিধানের কি হবে? সংবিধান সংস্কার সংবিধানের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবো, কিংবা আরো অন্য কেউ জিজ্ঞাসা করবে, কি বেসিক কি ডিফারেন্স বলেন দেখি? সংশোধন আর সংস্কার কি বেশি ডিফারেন্স? এটা বিরোধী দল বলবে। হ্যাঁ, বলবে, অন্য কেউ বলতে চাইলে সে সুযোগ পাবে। আমার মনে হয় বেসিক কোনো ডিফারেন্স নেই এখানে। সংবিধান সংস্কার সংশোধন এই খুব বেশি একটা ডিফারেন্স, আমি বাংলা ছাত্র না, কিন্তু যেটুকু জানি আমি, খুব বেশি ডিফারেন্স নেই। এবং এই কমিটিতে আমাদের পক্ষতে 7 জন, বিরোধী দলের 5 জন। তা আনুপাতিক হারে আমরা চিন্তা করিনি, কিন্তু যেভাবে এই জ্বালানি সংকট মেটানোর জন্য সমান সমান সদস্য দেওয়া হয়েছে, এখানে 7 জন 5, আনুপাতিক হারে তাদেরকে বেশি অফার করা হয়েছে। তাহলে তারা একসাথে বসুক, বসে কোন কোন দাবি আছে সব তো বসে সমাধান করতে হবে, আলোচনা সমাধান করতে হবে। সবই রাজপথে নিয়ে যাবেন, এখনই সরকারকে ফেলে দেবেন, এটা দেবেন সেটা দেবেন, এটা তো আপনার উত্তর ভালো পেয়েছেন হলো না। সরোয়ার তুষার বেসিক কোশ্চেন করেছেন সংবিধান সংস্কার আর সংশোধন। আপনি বলেন সংশোধন সংস্কার অনেক কি আলোচনা বিষয়টা? করেছে, এটা বেসিক নিয়ে ডিফারেন্স বলি। কোথায় এখানে? বেসিক এবার ডিফারেন্স একটু মানে সংক্ষেপে। রাত আর দিনের পার্থক্য। সংস্কার আর সংশোধন শুধু শব্দের ব্যাপার না। সংস্কার মানে হচ্ছে যেটা আপনি বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন, মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবেন। যেমন জুলাই সনদে যে পরিবর্তনগুলো এসেছে, এমনকি বিএনপির 31 দফায় যে সাংবিধানিক যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, এটা আপনি সিম্পল সংশোধনী দিয়ে করতে পারবেন না, করলে সেগুলো আদালতে বাতিল হবে। যেমন আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ দিই, যে 8ম সংশোধনী বাতিল হয়েছিল, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এরশাদ সাহেব করেছিলেন, এটা বাতিল করা হয়েছিল। কেন? কারণ এটা তখন আদালত বলেছিল যেটা আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। এখন কিন্তু জুলাই সনদে আবার এটা ফিরে এসেছে, মানে প্রস্তাব আকারে, যে আপনি হাইকোর্টের মানে ইউনিটারি ক্যারেক্টারটাকে অক্ষুণ্ণ রেখে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ বসাবেন। সব দল এটার সাথে একমত, বিএনপিও একমত। তো যেটার ব্যাপারে অলরেডি রায় আছে, সংসদ এটা সংশোধনী করেছিল, এটাকে বাতিল করা হয়েছে। এখন কিন্তু আপনি আবার ওই সংশোধনী মডেলে গিয়ে এটা করতে পারবেন না, কারণ এটার প্রেসিডেন্স আছে। এবং ধরেন বিএনপির উচ্চকক্ষ, এটা আমরা বলছি পিআরের ভিত্তিতে, বিএনপি বলছে আসনের ভিত্তিতে। ওকে, এখানে ডিফারেন্স আছে, কিন্তু বিএনপি তো উচ্চকক্ষ করতে চায়। তো সেই উচ্চকক্ষ কি আমাদের সংবিধানে কোথাও আছে, কিংবা আমাদের এই সংবিধানের এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে করা যায়? করা যায় না। ফলে সংশোধনীর ক্ষেত্রে এটা বলা হয়। সংশোধনীর সমস্যাটা হচ্ছে যে আমাদের 17টা 18টা সংশোধনী হয়েছে, আপনি আজকে সংশোধনী করবেন, কালকে আরেকটা সরকার বাতিল করে দেবে। বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করেন, তখন সংশোধনী বাতিল হয়ে যাবে। যেমন আমাদের এখানে আদালতের রায়ের মধ্যে বলা হয়েছে, একটা আদালতের রায়ে, যে পার্লামেন্ট ক্যানট অ্যামেন্ড দি কনস্টিটিউশন ইন আ ম্যানার দ্যাট ডিস্ট্রয়স অর অল্টার্স ইটস বেসিক স্ট্রাকচার। এমনভাবে আপনি সংশোধন করতে পারবেন না। আপনি ছোটোখাটো, ধরেন একটা ঘরের মধ্যে আপনি চুনকাম পরিবর্তন করবেন, ঘড়ি এখান থেকে ওখানে নেবেন, এই যে ছোটোখাটো পরিবর্তন যেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে না, এমন পরিবর্তনগুলো আপনি সংসদের 2/3 স্কোপের মধ্যে করতে পারবেন। কিন্তু আপনি এখন দেয়ালটা ভেঙে ঘরটাকে সম্প্রসারণ করতে চাচ্ছেন, এটা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা, এটা আপনি সংসদের ওই এর মধ্যে করতে পারবেন না। কারণ জাতীয় সংসদের সংজ্ঞা হচ্ছে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আইন প্রণয়ন করবে সংসদ। কিন্তু যদি সে এমন কোনো আইন প্রণয়ন করে, এমন কোনো সংশোধনী করে যেটা সংবিধানের মৌলিক চেতনার কিংবা মৌলিক স্ট্রাকচারের বিরুদ্ধে যাচ্ছে, তখন আদালত এখানে ইন্টারভেন করবে, অতীতে করেছে। এটাই হচ্ছে বক্তব্য। এই কারণে এখন যে আবার বসাবসির কথা বলা হচ্ছে, তা আমরা তো, আপনি তো স্লেটের মধ্যে যেগুলো অলরেডি লিখিত হয়েছে সেগুলোকে মুছে দিতে পারবেন না। এই বসাবসি, এই আলোচনা করে, পদ্ধতিগত বিস্তর আলোচনা করে, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারপর তো এই নির্বাচনটা হয়েছে। তা আপনি আবার আমাকে ওই ব্যাক টু দ্য প্যাভিলিয়নে যেতে বলছেন কেন? এগুলো তো আমরা আলোচনা করেছি। বাকি যে আলোচনাগুলো আপনি যদি মনে করেন আরও বাকি আছে, সেটা সংবিধান সংস্কার পরিষদে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির ভয়টা কিন্তু একেবারেই অমূলক। কারণ সংবিধান সংস্কার পরিষদে কারা যাবে? এই যে সংসদ সদস্যরা দেখতে পাচ্ছেন, তারাই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ হবে। এবং ওখানেও কিন্তু বিএনপিরই 2/3, একই ব্যাপার, শুধু দুটোর কাজ ফাংশন আলাদা। এবং সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে কাজ শেষ করে অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে। এই সংসদের মধ্যে কাজ করতে থাকবে 5 ইয়ার্স, এটার ম্যান্ডেট। এই জিনিসটাতে অ্যাগ্রি করেই কিন্তু বিএনপি গণভোটের পক্ষে দাঁড়িয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জানুয়ারি মাসের শেষের দিকে এসে গণভোটে হ্যাঁর পক্ষে চাইলেন। তো গণভোটে হ্যাঁর পক্ষে আপনি বলেছেন, সেখানে তো বলা আছে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। তো এখন, এবং বিএনপিও বলেছে সংবিধান সংস্কার কমিশন করব। দেখেন, সংবিধান সংস্কার কমিশন, এটা হলো ভাষা। এবং ওখানে বলা আছে আমরা প্রয়োজনীয় সংশোধনী করব এবং সাংবিধানিক সংস্কার করব। বিএনপির দলীয় ল্যাঙ্গুয়েজের কথা আমি বলছি। এখন আমাকে বলেন, সংবিধান সংস্কার, আমি ভুলে গেলাম সংবিধান সংস্কার পরিষদ বাদ, এটা লাগবে না। আপনি যে সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছেন, জাতিকে কমিট করেছেন, তো
এটা সংবিধানের কোথায় লেখা আছে যে সংবিধান সংস্কার কমিশন করা যায়? আপনাকে সংবিধান অ্যালাউ করে সংসদের ভেতরে সংসদীয় কমিটি করতে, যেটা সংশোধনী কমিটি আপনি করতে চাচ্ছেন, কিন্তু সংবিধান সংস্কার কমিশন বলতে একটা জিনিস করা যায়, এটা সংবিধানে কোথায় বলা আছে? কোথাও বলা নাই। ফলে আপনাকে অফকোর্স ওই মানে সংসদের যে মডেল যেভাবে সংশোধনী হয়ে থাকে এটার বাইরে আসতে হবে, এবং সেটাই হচ্ছে ঠিক আছে আপনি পরিশোধ করেন না, আপনি আপনার প্রতিশ্রুত সংবিধান সংস্কার কমিশন করেন, এটাই আমাদের বক্তব্য, কিন্তু সংশোধনী করলে এটা কিন্তু পরবর্তীতে আবার বাতিল হওয়ার একটা আশঙ্কায় থাকবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য।